নমস্কার, চ্যানেল হিন্দুস্তানের দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। প্রাক নির্বাচনী এই কথোপকথন অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি রাজ্য বিজেপির সভাপতি সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে আপনারা সকলে অত্যন্ত ভালোভাবে জানেন, রোজ তাকে দেখেন, রোজ তার কথা শোনেন। দিলীপ ঘোষের কথা নিয়ে অনেক সময় নানা রকম বিতর্ক হয়, অনেক সমালোচনা হয়, কিন্তু সম্ভবত দিলীপ ঘোষই এই সময়ে একেবারে কয়েকজন রাজনীতিকের মধ্যে একজন রাজনীতিক যার কোনো ভূমিকা নেই। তিনি যেটা বলেন তার বিশ্বাস থেকে বলেন, সেই বিশ্বাস নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু তার কোনো ভূমিকা নেই। একজন ভূমিকাহীন, মুখোশহীন রাজনীতিক যদি বলা যায়, তাহলে আমার বিশ্বাস যে সেটা দিলীপ ঘোষকে বলা যেতে পারে। দিলীপ দা, থ্যাংক ইউ আজকে আপনি আমাদের সময় দিয়েছেন বলে। একদম সরাসরি প্রশ্নেই যাই, একদম শুরুতেই, যে অনেকেই আপনার কাছে, এমনকি গতকাল আমি দেখছিলাম যে অমিত শাহের কাছেও জানতে চাইছেন যে আপনাদের মুখ্যমন্ত্রীর মুখ কে হবে, এবং সেটা আপনারা বলছেন না, নিশ্চয়ই স্ট্র্যাটেজিক্যালি কোনো একটা বিষয় ভেবেই আপনারা বলছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ একটা দেখাতে পারলে সেটা কি সত্যি কোনো ক্ষতি হতো না? ভালো কিছুই হতে পারতো, মানুষ জানতে পারতো যে এই মানুষটাকে আমরা দেখে ভোট দিচ্ছি। দেখুন, যাদের কাছে একটা ছাড়া দ্বিতীয় মুখ নেই তারা এসব কথা বলে, কারণ একটাই দেখায় সব জায়গায়। আমরা কারো মুখ দেখে রাজনীতি করি না, আর আমার মনে হয় যে লোক মুখ দেখে ভোট দেয় সব জায়গায়, লোক নীতি দেখে, কাজ দেখে ভোট দেয়। ভারতীয় জনতা পার্টি সেই জন্য কখনো কোনো একটা মুখের উপর নির্ভর করে না। বিভিন্ন রাজ্যে এরকম জিতেছি আমরা ভোটে, লোক বিজেপিকে দেখে ভোট দেয়। তো সেই জন্য পশ্চিমবাংলাতেও আমাদের মুখ দেখাবার দরকার নেই, আমার কাজ দেখাতে হবে। 18 জন আমাদের জিতেছে, কোন মুখ দেখে জিতেছে? পঞ্চায়েত জিতেছি আমরা। তো ভারতীয় জনতা পার্টি একটা কাজ করে দেখিয়ে তার একটা পরম্পরা তৈরি হয়েছে, উন্নয়নের একটা প্রতীক হয়ে গেছে বিজেপি। লোকে সেই জন্য বিজেপিকে ভোট দেবে এখানে, আর মুখ দেখাবার দরকার নেই। অনেক মুখ আমাদের কাছে আছে, যখন মুখ দেখাবার দরকার নিশ্চয়ই দেখাবো। ওকে, কিন্তু একটা কথা বলি, আপনি যে বলছিলেন কাজ দেখে ভোট দেবেন, আবার করে পরিবর্তন এই ডাক আপনারা দিয়েছেন, কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখতে পাচ্ছি যে ধরুন এমন কিছু বিষয় এই দলের মধ্যে চলছে এবং যেগুলো খবরে আসছে, একজনের কোনো ব্যক্তিগত পারিবারিক ইস্যু, কারোর দাম্পত্য কলহ, সেটা রাজনীতির অঙ্গ হয়ে যাচ্ছে। এই বার্তাটা নতুন রাজনীতি, নতুন সরকার আসা, নতুন কিছু ছবি দেখানো মানুষের কাছে, এই জায়গা থেকে এই বার্তাটা কেমন বলে আপনার মনে হয়? দেখুন, কোনো পুরনো বিষয় থাকে, সেটা নতুন করে চলে আসে। কোনো পুরনো বাড়ি ভেঙে দিয়ে তার কাঠখুঁট দিয়ে নতুন বাড়ি তৈরি হয়, তাকে যদি ঘুণ ধরে থাকে সেগুলো ওখানে চলে আসবে। কিন্তু আমরা ওষুধপত্র দিয়ে ঠিকঠাক করে ঘরদোর তৈরি করি। আর নতুন লোকেদের নিয়ে বেশি সংখ্যায় যদি এসে যান, এই ধরনের কিছু অ্যাডজাস্টমেন্টের সমস্যা থাকে, তাদের নিজেদের সমস্যার বিষয় থাকে। আমাদের কাছে এগুলো মুখ্য নয়। হ্যাঁ, মিডিয়ার কাছে এগুলো রোচক বিষয়, তারা বারবার তোলেন। আমি বলবো যাদের নিয়ে আলোচনা হচ্ছে তারা এগুলো অ্যাভয়েড করাই ভালো, কারণ আমরা রাজনীতি করতে, উন্নয়ন করতে, মানুষের কাজ করতে এসেছি। ব্যক্তিগত ইগো, ইচ্ছা অনিচ্ছা, সেটা বাড়িতে রেখে দিয়ে আসাই ভালো। মানে আপনি এই বার্তাটা আপনার দলের যারা নতুন এসছেন বা যারা রোড নেতৃত্বকে আপনি দিচ্ছেন যে এগুলো ব্যক্তিগত ব্যাপার ঘরে রাখবেন, প্রত্যেকের জন্য আমার এটা বলা, রাজনীতি ক্ষেত্রে রাজনীতি করা উচিত সামূহিক ব্যাপার নিয়ে। ব্যক্তিগত ব্যাপার যদি কেউ, অনেকে চাইবে প্রভোগ করতে, আমাদের পার্টির যে মোটো কাজ ভালো প্রচার হোক সেটা না চেয়ে অন্য জায়গায় নিয়ে যেতে, আমরা কেন পা দেবো? প্রত্যেকের ক্ষেত্রে হতেই পারে, প্রত্যেক মানুষের জীবনে কিছু ভুল ত্রুটি থাকে, সমস্যা থাকে, সেটা ওখানে আলোচনার বিষয় নয়, সেটা অ্যাভয়েড করা উচিত। কারো বিরুদ্ধেও বলার দরকার নেই, আর কোনো ব্যক্তিগত প্রশ্ন বললে আমার বাড়িতে এসে ওখানে বলবো, এটা মিডিয়াতে বলার বিষয় নয়। তাহলে এগুলো ভুল আপনি মানছেন, এগুলো হয়েছে না, এই প্রভোকেশনে পা দেওয়া দরকার নেই। দরকার নেই। প্রভোকেশন বলতে কি আপনি সংবাদ মাধ্যমের উপর দোষ চালাচ্ছেন? সংবাদ মাধ্যম প্রভোগ করছে বলার জন্য না, একটু তৈরি করা হয়তো পরিবেশ, প্রভোগ করার চেষ্টা করা হয়তো। আমিও তো 5-6 বছর ধরে রাজনীতি করছি, আমাকে সমাজ মাধ্যম আমার বিরুদ্ধে অনেক কিছু করে, আমাকে বলে। আমি কখনো দেখবেন না সমাজের সঙ্গে ঝগড়া করি, ওর কাজও করবে, আমাকে আমার কাজ করতে হবে, এটাই তো রাজনীতি। না করতে পারলে ফেল করতে হবে। এই জন্য ঠান্ডা মাথায় অ্যাভয়েড করা উচিত। কোনো অপ্রিয় প্রশ্ন করবেনই ওনারা, সেটাকেই বাড়াবেন টেনে, ভালো খবর হয় না, খারাপ খবরটাই চলতে থাকে। তো আমরা কেন ওর মধ্যে যাবো? দেখুন, আপনি কি বিতর্কে থাকতে ভালোবাসেন? আপনি এমন এমন শব্দ চয়ন করে কথা বলেন যাতে বিতর্ক হয়, আপনি ভালোবাসেন বিতর্কে থাকতে? আচ্ছা, আমি সত্য কথা বলি, সেটা যদি বিতর্ক হয় আমার কিছু করার নেই। অনেকে সাধারণভাবে রাজনীতিবিদদের কথা, সোজাসুজি কথা রাজনীতিবিদ থেকে শুনতে চায় না, কারণ কেউ বলেও না, দুর্লভ বিষয়। আমার কিছু পাওয়ার নেই, কিছু হারাবার নেই, আমি তোয়াক্কাও করিনি কোনো বিষয়, যেটা ঠিক মনে করি ঠিক বলি,
আর দম আছে আসলে তার সামনে দাঁড়াবার। আমার গাড়ি ভেঙেছে, আমাকে মেরেছে, আমাকে আটকেছে, আটকাতে পেরেছে? আপনি কাজ করুন, মানুষ আপনার সঙ্গে আছে, ভগবানও সঙ্গে থাকে। যারা এই কন্ট্রোভার্সিকে ভয় পায় তাদের রাজনীতি করাই উচিত নয়। কিন্তু একটা কথা বলি, বিতর্কের কথা দিয়ে বলছি যে একবার একটি ঘটনা ঘটেছিল, একটি কলেজের মেয়ে নো সিএ নো এনআরসি বলে একটা পোস্টার লাগিয়েছিল এবং সে সময় খবর হয়েছিল যে আপনার ছেলেরা, দলের ছেলেরা হয়তো উত্তেজিত হয়ে তাকে ধাক্কাধাক্কি করেছিল এবং আপনি সেই সময় বলেছিলেন যে আর তো কিছু করেনি। কথাটা ভালো কথা বলে। আমি ওখানে দক্ষিণ কলকাতায় একটা মিছিল ছিল, আমি গাড়ির উপরে ছিলাম। তারপর শুনলাম যে এরকম একটা গণ্ডগোল হয়েছে, আমাকে জিজ্ঞেস করলেন মিডিয়ার লোকেরা কে কাকে মেরেছে, আমি কিছু জানিও না তখন। পরে জানলাম ব্যাপারটা যে একটি মেয়ে প্লাকার্ড নিয়ে আর আমাদের মিছিলের মধ্যে ঢুকে যাচ্ছে, তার বিরুদ্ধে সিএর পক্ষে বিপক্ষে বলেছে, তাকে ধাক্কা মারে স্বাভাবিক বার করে দিয়েছিল। আমাকে জিজ্ঞেস করলেন কত বড় ননসেন্স হলে এরকম কাজ করে। আর কমিউনিস্টরা চিরদিন ননসেন্স, আর এই ধরনের কাজই করে ওরা। জন্মগত ননসেন্স হচ্ছে কমিউনিস্ট। এই যে দিল্লিতে যেগুলো হচ্ছে তারাই করছে। তা আমি বলেছিলাম যে এটিও তো কমের উপর হয়ে গেছে, একটা মেয়ে কী করে এত লোকের মধ্যে ঢুকে যাইছে। আর এটাও ভালো করে জানে যে বিজেপির লোকেরা কমপক্ষে ভদ্রলোক, তাদের কাছে কোনো রিস্ক নেই। আমি সেটাই বলেছিলাম, যদি বেশি কিছু হতো দায়টা কে নিত, কে তাকে পাঠিয়েছিল। তার নয় বুদ্ধিশুদ্ধি হয়নি, কমিউনিস্টদের বুদ্ধি চিরদিন হয় না, কিন্তু তারা আসে কী করে এই ধরনের, কারণ বিজেপির মিছিলগুলো এটা সম্ভব হয়েছে। তিনি তো স্পষ্ট কথা বলেন, আজকেও স্পষ্ট কথাই বলে যাচ্ছেন পরের পর, এবং সত্যি কথাই এমন কিছু কিছু বিষয় খবরও চলে আসে যেটা নিয়ে অনেক সময় কনফিউশনও তৈরি হয় যে এই নেতা কী বললেন, কনফিউশন তৈরি হয়। আমি চেষ্টা করবো আজকে দিলীপদার সঙ্গে কথা বলে এইগুলো কিছুটা ক্লিয়ার করে। দিলীপ, অ্যাম্বুলেন্সের ঘটনা কি এরকম কিছু হয়েছিল? আপনি অ্যাম্বুলেন্স আটকে দিয়েছিলেন। আমাদের কৃষ্ণনগরের 3 মাথার মোড়ে একটা বড় সভা চলছে, হঠাৎ একটা অ্যাম্বুলেন্স, অন্তপক্ষে 25,000 লোক ছিল, সমস্ত রাস্তা পাশের রাস্তা খোলা ছিল, সেখানে একটা অ্যাম্বুলেন্স ঢুকতে আরম্ভ করে, প্রচুর ভিড় ছিল। আমি তখন বললাম ওকে আটকাও, পাশের রাস্তা দিয়ে যাও। আমি দেখতে পাচ্ছি না, বাকিরা দেখতে পাচ্ছিল না, এবং সমস্ত মিডিয়া হাজির ছিল ওখানে, তাদের সামনে হয়েছে, লুকিয়ে দিলীপ ঘোষ কিছু বলে না, মানে পাশের রাস্তা আছে ওটা দিয়ে যাও, এটা দিয়ে যাওয়ার রাস্তাও নেই, ডিস্টার্ব করার জন্য পাঠানো হয়েছিল। আমি চ্যালেঞ্জ করে বলছি ওইখানে কোনো রুগী ছিল না, মিটিংটাকে বন্ডুল করার জন্য করা যাবে, চলে গেছে পাশ দিয়ে, যায়নি। হ্যাঁ। পরে দেখলাম অ্যাম্বুলেন্সটাকে পিছিয়ে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ। আধ ঘন্টা 45 মিনিট পরে সভা শেষ হলো, তখন থেকে ওটা ওখানে দাঁড়িয়েই আছে। যদি সিরিয়াস কিছু হতো দাঁড়িয়ে থাকে, এরকম মাঝখানে এগুলো পয়সা দিয়ে ভাড়া দিয়ে যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের বুদ্ধি থেকে বেরিয়েছিল, আমি খবর পেয়েছি। তো এগুলো হয়েছে অনেকবার আমার প্রভাব করায়, এবং সেটা নিয়ে সমস্ত নিউজ তৈরি হয়ে গেল। যেমন বিদ্যাসাগরের মূর্তি ভাঙার 2 মিনিটের মধ্যে ওটা লাইভ চলতে আরম্ভ করলো টিভিতে, ইউনিভার্সিটিতে। এগুলো তৈরি করা কিছু হয় বদনাম করার জন্য, কিছু মানুষকে প্রভোগ করা যায়, সেন্টিমেন্টাল করা যায়, এই অ্যাম্বুলেন্স আটকে দিয়েছে, এই করে দিয়েছে, কিন্তু বোঝা গেল কারা করেছে, কেন করেছে। কিন্তু আমি এইসবকে কোনোদিন পরোয়া করি না। কিন্তু আমি অমর্ত্য সেনকে নিয়ে লাগাতার বলে যাই, আমরা একটা মতামত থাকতেই পারে অমর্ত্য সেনের ব্যাপারে, কিন্তু আমি বলছি যে আপনি তো এটাও ভাবেন যে ধরুন মানে আমরা সাধারণভাবে যে শিক্ষিত মধ্যবিত্তকে বুঝি, তাদের জেনে বা না জেনে বা সম্পূর্ণ জেনে বা না জেনে একটা অমর্ত্য সেন সম্পর্কে একটা ধারণা বা শ্রদ্ধার জায়গা আছে, যেহেতু তিনি একজন নোবেল লরিয়েট। এই মধ্যবিত্তরা আপনার সম্ভাব্য ভোটার হতে পারে, এই শিক্ষিত মধ্যবিত্ত আপনার সম্ভাব্য ভোটার, আপনি সেটা জানা সত্ত্বেও তবু কেন বারবার হিট করেন? কারণ আমি দেখেছি এই যারা হিপোক্রেট, সমাজ থেকে সব নিয়ে কিছু দেয়নি, তাদেরকে মাথায় করে নিচে আমাদের সমাজে সর্বনাশ হয়েছে। সেজন্য যেটা আমার মনে হয়েছে, কারণ অনেকে ভাবে বলে না, আমি বলেছি এটা ঠিক নয়। আর কে কী প্রাইজ পেয়ে গেছে, ডিগ্রি পেয়ে গেছে, এটা আমাদের কাছে কোনো ব্যাপার নয়। ব্যাপারটা তো উনি সমাজের জন্য কী করেছেন, কী দিয়েছে। আজকে নতুন করে ওনাকে যে কন্ট্রোভার্সি হল, দিলীপ ঘোষ কন্ট্রোভার্সি তৈরি করেনি, যে জমি নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, তার কাগজপত্র সব দেওয়া হয়ে গেছে। আপনি ভাবুন এত বড় একটা লোক, যাকে পুজো করা হবে, সে 200 টাকা জমির জন্য কেন মিথ্যা কথা বলবে, কেন ইউনিভার্সিটি জমি নিয়ে নেবে? এটি যে কেউ বলেছে খারাপ হয়ে গেল, দিলীপ ঘোষ বলবে তাদের দম আছে। যারা চামচাগিরি করে রাজনীতি করে তাদের আমি ঘৃণা করি। দলে একটা আদি আর নব্য সমস্যা হচ্ছে, আবার অনেকে মানে রাজনৈতিক পর্যবেক্ষক তারা এটাও ভাবছেন বা মনে করছেন, আপনি একমত হবেন কিনা আমি জানি না, যে এই বিভাজনটা তৈরি করার মধ্যে উল্টো দিকে শাসকদলের একটা রাজনীতিও সম্ভবত আছে। এটা হয়তো পিকের মস্তিষ্ক প্রসূতও হতে পারে,
বারবার করে দেখবেন বিভিন্ন নেতা তৃণমূলের মুখপাত্ররা তারা বারবার করে বলছেন ওখানে গিয়ে শুভেন্দু গুরুত্ব পাচ্ছে, মুকুল গুরুত্ব পাচ্ছে, দিলীপ ঘোষরা পাচ্ছেন না, দিলীপ ঘোষ সাইডে চলে যাচ্ছে। এই যে একটা প্রচার অনবরত করা হচ্ছে, এর মনে হয় কি একটা কৌশল যে আপনাদের নিজেদের মধ্যেকার স্পিরিটটাকে নষ্ট করার জন্য করা হচ্ছে? যার গুরুত্ব আছে তাকে অবশ্যই গুরুত্ব দেবো আমরা আসামের মুখ্যমন্ত্রী করেছি অন্য পার্টির লোককে নিয়ে এসে, সর্বানন্দ সোনোয়ালকে। হিমন্ত বিশ্ব শর্মাও কংগ্রেসে ছিলেন, তাকে সেকেন্ড ইন কমান্ড করেছিল নয়, তাকে গুরুত্ব দিয়েছি বলে আজকে নর্থ ইস্টে পুরো রাজ্যে অন্য পার্টি ধুয়ে সাফ বিজেপির পতাকা এবং সরকার আছে। তোমরা তো যোগ্য লোককে পাত্তা দাও, ভয় পাও। বিজেপি ভয় পায় না, বিজেপি যোগ্য লোকের উপরে ভরসা করে। যারা নিজের ক্ষমতা, নিজের পয়সা, নিজের জমিদারি চলে যায় ভয় পায়, তারা রাজনীতি করে কেন? সেখানে যে পার্টিতে যে যোগ্য লোক আছে তাকে সব নিয়ে এসছে, খালি বাংলায় না, সারা ভারতবর্ষে নিয়ে এসছে। আজকে আমাদের কেন্দ্র সরকার চলছে, রাজ্য সরকার চলছে, পার্টি চলছে, তাতে বহু মানুষ যারা কাল আমার অপোজিটে ছিলেন তারা এসে কাজ করছেন আমার সঙ্গে। তো সেই জন্য আমরা আনবো, কাজ করব। আপনারা সামনে রাখতে পারেননি, কাজ করতে পারেননি, হাত আজ বুক চাপড়ে তো কোনো লাভ নেই। দিলীপ ঘোষের চেয়ে যোগ্য লোক যদি পার্টিতে আসে, দিলীপ ঘোষ তাকে সামনে এগিয়ে দেবে। এই উদারতা আর হিম্মত দিলীপ ঘোষের আছে। তো মুখ্যমন্ত্রী বলেছেন ফোন করে বলুন যে জয় বাংলা, হ্যালোর বদলে জয় বাংলা বলুন। আপনি পাল্টা কোনো বার্তা দেবেন? এর বার্তা দেওয়ার দরকার নেই, পাবলিক বার্তা দিচ্ছে। রাস্তায় আমি বেরোলে ওকে জয় শ্রীরাম বলতে, এখন দিদি বেরোলেও বেরোচ্ছে। দিদিমণি প্রত্যেকদিন নতুন স্লোগান দেন, কিন্তু একটা তার পার্টির লোকেরা সেটা রিপিট করে না। আর আমি একটা স্লোগান দিই, সেটা গ্রাম অবধি যায়। আর মানুষ যখন জয় শ্রীরাম বলছে, কেউ আটকাতে পারে না। বন্দে মাতরম কেউ আটকাতে পেরেছে? ইংরেজরা দেশ ছাড়া হয়ে গেল, বন্দে মাতরম তখনও ছিল, এখনও আছে। জয় শ্রীরাম সাধারণ মানুষের মনের একটা উচ্ছ্বাস। আর এখন তো সেটা দিদিকে প্রতিবাদ করার জন্য, দিদির এই যে অন্যায়, অবিচার, তোষণ, হিংসা, দুর্নীতি, তার বিরুদ্ধে একটা আওয়াজ, সেটা হচ্ছে জয় শ্রীরাম। আপনি চলুন আমার সঙ্গে গ্রামে গঞ্জে, বাচ্চারা মহিলারা বলছেন, কে শিখিয়েছে? আর মমতা ব্যানার্জি যদি এরকম গালাগালি না দিতেন, জেলে না ভরতেন, আমার মনে হয় বাংলার লোক কোনো জয় শ্রীরামকে ওইভাবে নিত না। আমরা তো চেষ্টা করেছিলাম এত বছর, পারিনি। জয় শ্রীরাম লেখা বলে একজন বয়স্ক ভদ্রলোককে অ্যারেস্ট করা হলো, একজন সন্ন্যাসীকে অ্যারেস্ট করা হলো। আপনি ভাবুন, কত কত মাথা খারাপ হলে এটা করে। জয় শ্রীরাম যদি কেউ বলেছে, অন্যায়টা কী হয়েছে? এর উপরে কোনো নিষিদ্ধ নয় তো, এটা কোর্ট বলেনি যে এটা চলবে না। আপনি জয় বাংলা বলছেন জয় শ্রীরামের বিরুদ্ধে। আমরা ভারতবর্ষের সংস্কৃতির প্রতীক রাম, অযোধ্যা, তাকে স্মরণ করছি। তিনি রাজনীতিক ব্যক্তি, রাজা ছিলেন। আর আপনি বাংলাদেশ থেকে ধার করে নিয়ে আসেন, শুধু স্লোগান নয়, ওখানকার নেতা নেত্রী, অভিনেতা অভিনেত্রীদের নিয়ে আসছেন, ওখানে খেলোয়াড়কে নিয়ে আসছেন, ওখানকার অনুপ্রবেশকারী রোহিঙ্গাদেরকে নিয়ে আসছেন। কী আনবেন না, হাতিয়ারপত্র, সোনা সব নিয়ে আসছেন বাংলাদেশ থেকে। খুব দুর্ভাগ্যের বিষয়। আদর্শহীন একটা পার্টি হলে তার এই দুরবস্থা। আপনার কি মনে হয় দিলীপদা, যে মুখ্যমন্ত্রীর এই জয় শ্রীরাম নিয়ে এত বাড়াবাড়ি প্রতিক্রিয়াটা কোনো একটা সেকশন মানুষের, কোনো একটা গ্রুপ অফ পিপুলের ওপর, তাদের ভোটের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করে আছেন এবং সেটাকে আরও সংঘবদ্ধ করতে চাইছেন নিজের দিকে? যা কিছু করেন উনি রাজনীতি হিসাব করেই করেন। এটাও তাই, উনি ভাবছেন যে হিন্দু সমাজে জয় শ্রীরামকে আটকে দিলে হয়তো সংখ্যালঘুরা ভোট দেবে। সংখ্যালঘুরা বলেছেন নাকি জয় শ্রীরামকে আটকে দিন? আমি আপনাকে বলছি, গত বছর, এর আগের বছর দুর্গা পূজাতে বিসর্জন যখন হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে হলো আমাদের, তো আমাদের দেশে মহরমও চলছে যুগ যুগ ধরে, আর রামনবমীও চলছে, দুর্গা পূজাও চলছে। কখনো কখনো এক জায়গায় এসে যায়, কিন্তু কোথাও এই নিয়ে মাথা কামা করে না, যে যার কাজ করে। মমতা ব্যানার্জি হিন্দুদেরকে আটকে দিয়ে মহরম মিছিল বার করতে চেয়েছিলেন, তার জন্য ওকে কোর্টে যেতে হয়েছে। খুবই অন্যায়। সেই যাতে শান্তিপূর্বক দুটোই হয়, সেই জন্য জলপাইগুড়িতে ডিএম সবাইকে ডেকেছিলেন অফিসে, যে এরকম হওয়া উচিত নয়, এটা বন্ধ করা উচিত, আপনারা দুর্গাপূজা বিসর্জন কালকে করুন, পরের দিন করুন, মহরম বেরোন। মুসলমান সমাজের প্রতিনিধিরা বলেছেন, আমরা আপনাকে বলেছি কি দুর্গাপূজার বিসর্জন বন্ধ করে দিয়ে মহরমে করছেন, কেন আপনারা বিভাজন করছেন? ওই সময় থেকে আসছে, কারণ জোর করে কারোর উপরে চাপিয়ে দিয়ে দুজনের মধ্যে বিভাগ তৈরি করা হচ্ছে। তার পরিণাম হচ্ছে এই যে আজকে কেউ দিদিমণিকে বিশ্বাস করছে না। আপনি দিলীপদা মনে করছেন যে এই রাজ্যের সুন্নি মুসলিমদের একটা বড় অংশ এই রাজ্যের বাস, তারাও কি বিজেপিকে কিছুটা হলেও সমর্থন করতে পারে? না করার কোনো কারণ নেই, কারণ মুসলমানরা আজকে বুঝতে পেরেছেন আজকে এই দুর্দশা, তার জন্য সিপিএম, কংগ্রেস, টিএমসি এই দলগুলি দায়ী, বিজেপি দায়ী নয়। বিজেপিকে ভয় দেখিয়ে একদিন ভোট নেওয়া হয়েছে। বিজেপি তো কিছু করার মতো ক্ষমতা ছিল না, এখানে হয়তো করার মতো ক্ষমতা আছে, আমরা জিতেছি। আর দুর্ভাগ্য, মুসলমানদেরকে যারা গরিব করে রেখেছে, ভোটার করে রেখেছে, তারাই তাদেরকে এখনও ভয় দেখাচ্ছে। আর মুসলমানরা যাদেরকে একদিন ভোট দিয়েছে, সেই সব পার্টিগুলি হেরে এখন ভোট। আমি যেমন হিম্মতের সঙ্গে আসুন, আপনি ভারতের সম্মানীয় নাগরিক, আপনার অধিকার আছে কারণ উন্নয়নে। ভারতীয় জনতা পার্টি যদি উন্নয়ন করে, আপনার জন্য করেছে, করবে, আপনি আপনার অধিকার বুঝে নিন। অন্যের মাথায়, অন্যের কথায় কান দেবেন না, চোখ দিয়ে দেখুন।
কান দিয়ে দেখবেন না। দেশ এগোচ্ছে, একটা বিরাট কমিউনিটি যদি না এগোতে পারে তাহলে দেশ এগোবে কী করে? আপনি আপনার এটা বুঝে নিন, আপনি আমার মতো ভাবুন, আপনার মতো ভোট দিন, আপনার মতো পার্টি করুন। একদিন যখন বেঁচে আছেন বিজেপির রাজত্বে কেউ গায়ে হাত দিতে পারবে না। মানে ওরাও কি আন্দাজ করছেন বা বুঝতে পারছেন যে মুসলিম সমাজটাকে একটা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা ছাড়া এই ধরনের দলগুলো আর কিছু করেনি এখনো পর্যন্ত, এটা ফিল করছেন? এই ফিডব্যাকটা আপনি পাচ্ছেন? দলগুলো এটা চেয়েছে, করেছে, কারণ তার জন্য খালি দলগুলোকে দায়ী করবো না। মুসলিম সমাজের যারা নেতা আছেন বেশিরভাগই অশিক্ষিত আর বেশিরভাগই বিক্রি হয়ে গেছে। মানে ধর্মীয় নেতাদের কথা, ধর্মীয় নেতা বলুন, রাজনৈতিক নেতারাও। আচ্ছা, আমার কাছে এত ভোট আছে সেটাই বয়ে বেড়াচ্ছেন, মুসলিম সমাজকে ভোটার ভেবে নিয়েছেন। কেন এটা হতে দেন ওনারা? কিছু মুয়াজ্জিম, কিছু ইমাম, তারা কয়েকটা টাকা নিয়ে পুরো সমাজকে বিক্রি করে দিয়েছেন কারো কাছে। এই অধিকার কে দিয়েছে ওদের? কেন মুসলিম সমাজ থেকে প্রতিবাদ হচ্ছে না? আজকে শিক্ষিত অংশ মুসলিম সমাজের বা অন্য সংখ্যালঘুদের তারা বুঝতে পেরেছেন যে ওদের সঙ্গে প্রতারণা করা যায়, তাই আজকে বিজেপিতে আসছেন ওনারা, বিজেপিকে সাপোর্ট করছেন। কিন্তু ওদের সমাজের মধ্যে এ নিয়ে প্রতিবাদ হয়, আক্রমণ হয়, ভয় হয়, তাই তারা খোলাখুলি আমাদের কাছে আসতে পারছে না। কিন্তু এই ইলেকশন থেকে পরিবর্তন হবে, কারণ তারা বুঝেছেন মোদি যে গরিব মানুষের জন্য কাজ করেছেন যেগুলো, সেগুলো সবচেয়ে বেশি লাভ পেয়েছেন মুসলিম সমাজ। এবং এটা ঘটনা আমরা রেকর্ডও তাই বলছি। ধরুন আয়ুষ্মান ভারতের কথা যদি বলি, সেখানে যে দারিদ্র রেখার নিচে বসবাসকারী যে সমস্ত মানুষদের জন্য যে কাজ কেন্দ্রীয় সরকার করেছে, এটা একদম তথ্য বলছে যে সে দারিদ্র রেখার নিচে বসবাসকারী মানুষদের মধ্যে সিংহভাগ মুসলিম সম্প্রদায়ভুক্ত। ফলত আমরা দেখতে এই কথাটা একটা অদ্ভুত আমাদের ট্রেন্ড বোধহয় চলে আসছে যে আমরা ভারতীয়কে যারা ভারতীয় হিসেবে দেখতে বলছে তাদের সাম্প্রদায়িক বলা হচ্ছে, আর যারা হিন্দু মুসলিম ভাগ করছে তারা সেকুলার হয়ে যাচ্ছে। এটা অদ্ভুত লাগে না আপনার? এই ট্রেন্ডটা স্বাধীনতার আমল থেকে চলে এসছে। আর তার কারণ আমি বললাম মুসলিম সমাজ নিজেকে আলাদা করে রেখে নিয়েছে, ফলে সমাজেরই ক্ষতি হয়েছে। বাকিরা তো এগিয়েছে, ব্রিটিশ আমলে ইংরেজি শিক্ষায় সবাই নিল, মুসলমান সমাজ বলল না আমরা নেবো না, মেলে চাঁদের কী লাভ হলো, পিছিয়ে গেল। এখনও মোগলদের সঙ্গে জুড়ে অনেকে দেখেন নিজেদেরকে, কী মানে হয় এর থেকে পরিবর্তন হওয়া উচিত। আজকে বিচিত্র ব্যাপার, কিন্তু বিজেপিকে গালাগালি দেবে আর এখানকার মুসলিম ছেলেটা গিয়ে বিজেপি রাজত্বে চাকরি করবে। এই কন্ট্রাক্ট কেন হচ্ছে? যে দিদিমণি আপনাদের ভোট নিচ্ছেন, ভোটার তিনি আপনার চাকরিও দেবেন না, ব্যবসা করার সুযোগ দেবেন না। গুজরাটের মুসলমান 4 চাকার গাড়ি করে ঘুরবে আর এখানকার মুসলমান সবুজ সাথী সাইকেল নিয়ে ঘুরবে। কেন? ভারতবর্ষের উন্নয়নের ভাগ প্রত্যেকের পাওয়ার অধিকার আছে, আমরা সেটা দিতে চাই। আর সেই জন্য ওই সমাজকে মূল সমাজ থেকে আলাদা করে রাখার চেষ্টা হচ্ছে বারবার, দেশদ্রোহী বলা হচ্ছে তাদেরকে। কারণ কি? তাদের চিন্তাভাবনার মধ্যে ওইটা আছে, তাদের নেতারাও তাই বলছে। আপনি এই দেশের অধিকার চাইলে দেশের দায়িত্বও পালন করতে হবে। আমরা তার জন্য সবাইকে আহ্বান করছি, আসুন দেশকে নতুন করে গড়তে হবে। আমরা পশ্চিমবাংলায় ধরুন 28-30% মুসলিম আছেন, তাদের যদি উন্নয়ন না হয় বাংলা কী করে এগোবে? এত বড় একটা সোসাইটিকে বাদ দিয়ে কোনো সমাজ এগোতে পারে না। আর কেন তাদেরকে বঞ্চিত করা হবে এই দেশের সুবিধা থেকে, অধিকার থেকে? তারা বন বটাপ এখানেই আছে, এখানকার সমস্ত বা রিসোর্স বলুন যা কিছুর মধ্যে তাদের অধিকার আছে, আর সেই অধিকার পাওয়ার জন্য তাদেরকে লড়াই করে নিজের অধিকারটা বুঝে নিতে হবে। আপনারা মাঝে মধ্যে জিহাদি মুসলিম বলেন, বক্তৃতাতেও বলেন। এই জিহাদি মুসলিম বলতে আমার মনে হয়, আমার যেটা মানে রিপোর্টার হিসেবে শুনে মনে হচ্ছে কোনো একটা উগ্রবাদী মুসলিমদের কথা আপনারা বলে থাকেন। কিন্তু সাধারণ মুসলিমরাও কি এটা বুঝতে পারেন যে আপনারা স্পেসিফিক কাউকে বলছেন, সকলকে বলছেন না? তাদের কাছে কোনো ভুল বার্তা যায় না তো? আপনার কি মুসলিমরা সব বোঝেন, কিন্তু ওদের সমাজের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করা আজকে ইন্ডিপেন্ডেন্ট কিছু বেরোতে পারে না, করতে পারে না। সিএ পাস হওয়ার পরে সবচেয়ে বেশি প্রতিবাদ হয়েছে পশ্চিমবাংলায়। ঠিক। আর প্রতিবাদটা এমনি খালি রাজনৈতিক প্রতিবাদ না, ট্রেন জ্বালানো হচ্ছে, বাস জ্বালানো হচ্ছে, স্টেশন জ্বালানো হচ্ছে, ট্রেনের লাইন পর্যন্ত উপরে ফেলা হয়েছে, রোড খুঁড়ে দেওয়া হয়েছে। এটাকে আমরা বলেছি জিহাদি মুসলিম। ভারতের সরকারের বিরোধিতা করছে যারা ধর্মের নাম করে, তাদের বিরুদ্ধে বলা হয় এটা। আর এটা কেউ পছন্দ করে না, ওই মুসলিম সমাজের লোকেরাও এটা পছন্দ করেননি, কারণ এখানকার মুসলমান এটা করেনি। বাংলাদেশ থেকে যারা ঢুকেছে অনুপ্রবেশকারী হিসাবে, এদের ভোটার হিসাবে, তারা বুঝতে পেরেছে ওদেরকে যেতে হবে, আর যেতে হবে আজ হোক কাল। তারাই প্রতিবাদ করেছে। তাই মমতা ব্যানার্জি একটা লাঠি চালান নিয়ে এটা এফআইআর করেননি, কারণ তিনিই করিয়েছিলেন, এর পিছনে তার হাত আছে। এটাও সবাই বুঝতে পেরেছে। কিছু মুসলমানের বদমাইশির জন্য আজকে পুরো মুসলিম সমাজকে বদনাম হতে হচ্ছে। ঠিক। অনেকগুলো বিষয় আজকে স্পষ্ট হচ্ছে। আমার মনে হয় দিলীপদার কথা থেকে আপনারা দর্শক বন্ধুরা এটা বুঝতে পারছেন যে বিভিন্ন কনফিউশন, যে বিভিন্ন রকম ইমপ্রেশন যে তৈরি হয় বা তৈরি করাও হয় অনেক সময়, সেগুলো কিছুটা হলেও আমার মনে হয় ক্লিয়ার হচ্ছে। দিলীপদা, তো শেষ দিকে চলে আসি, আপনার কি মনে হচ্ছে 21-এ আইন শেষ হবে। 200 সিট আমাদের অমিত শাহ বলেছেন,
200-র উপরে সিট যাবে বিজেপির আর সরকার গঠন করবে। এখনই যা পরিস্থিতি দেখছেন, নির্বাচন তো কবে হবে মোটামুটি আইডিয়া করে নিচ্ছে আমরা এপ্রিলে হবে, তার প্রস্তুতি চলছে। আমরা নির্বাচন প্রচার শুরুই করিনি এখন। দিদিমণি ঝাঁপিয়ে পড়েছেন ছেলেকে কোলে নিয়ে, 2 ছাড়া 3 নাই, 3 মাস ধরে লড়াই চলবে, নির্বাচন প্রচার হবে। আমরা তো এখন সংগঠন কাজ করছি, আমরা তো 1 মাস লড়বো, ফেব্রুয়ারি মাসে লড়বো, এই মার্চ মাসটা লড়বো, সব পাল্টে দেবো, তখন দেখবেন খেলাটা কাকে। এখন জল গরম হচ্ছে, খালি চাল তো ঢালাই হয়নি। দিদিমণি চাল ফুটে একদম গলে গেল, তারপরে কী করবেন, টানবেন কী করে? মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেরকম ধরুন আগের মমতাকে মানুষ চিনত 2006, 7, 8, 9, 10, 11-তে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দারিদ্র্যের কথা বলতেন। আবার আমরা দেখছি 21-এর নির্বাচনে সেই কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় তুলে আনছেন। তিনি যে কত অসহায়ভাবে বড় হয়েছেন সেগুলো মানুষের কাছে আনছেন। এমনকি মানুষকে বলতে হচ্ছে নন্দীগ্রামে গিয়ে আমায় একটা থাপ্পড় মারুক, কিন্তু আমায় ভুলে যাবেন না, আমায় প্রত্যাখ্যান করবেন। কি অবস্থা বলে মনে হয় দলটার? দিদিমণির এই নাটকবাজিটা খুব পুরনো। যখন গাড্ডায় পড়ে যান তখন মেম করেন, হাতে পায়ে ধরেন, আর দাঁড়িয়ে উঠলে গলায় পা দেন সবাই। আমাদের দেশে একটা ট্রেন্ড আছে দেখবেন, আজাউদ্দিন যখন বেটিংয়ে ধরা পড়ে গেল বলছে আমি সংখ্যালঘু বাবু, আমাকে অ্যাটাক করা হচ্ছে। কেউ ট্রাইবেল হয়ে যায়, কেউ SC ST হয়ে যায়, কেউ মাইনরিটি হয়ে যায়। দোষ করলে চুরি করে ধরা পড়ে তখন সে জাতির নাম এটা আসে। দিদিমণি তখন গাড্ডায় পড়লে আমি তো একজন মেয়ে, আমি তো বাড়ির মেয়ে, আমি খুব গরিব, এসব গল্প করেন। তার আশেপাশের লোকেরা কত বড় বড় ধনী, হাজার হাজার কোটি টাকার মালিক, যখন নাম আসছে বোঝা যাচ্ছে। কে ফেরার হয়ে যাচ্ছে, কে গায়েব হয়ে যাচ্ছে, তার বাড়ি থেকে সোনা দানা সব পাওয়া যাচ্ছে। তো লোকেরা আজকে বলবে দিদি আজকে আপনার চেয়ে আমাদের অবস্থা খুব খারাপ, আমরা অনেক আশা নিয়ে আপনাকে ভোট দিয়েছিলাম, আপনার তো হাওয়াই চপিল আছে, আমাদের সেই চপ্পলটাও নেই পায়। আপনি একটা শাড়ি পরেছেন, আমাদের ছেঁড়া শাড়ি পরে আছে। আপনার তো মাথার উপরে ছাদ আছে টালির হলেও, আমাদের তাও নেই, আমফানে উড়ে গেল, একটা ত্রিপলও পেলাম না। এর জবাব দিতে হবে। এই চালাকি করে, কান্নাকাটি করে, ইমপ্রেশন, একটা ইমোশনাল ইমপ্রেশন তৈরি করে আর ইলেকশন জিতে যায়। আমার পশ্চিমবাংলার গত 10 বছরে বাংলার মানুষ অনেক মেচোর হয়েছে। লোক রাজনীতি দেখেছে, উন্নয়নের রাজনীতি, লোক নেতা মোদিকে দেখেছে। তো সেই জন্য মানুষ আর পেছনে ঘুরবে না, লোক উন্নয়ন চাইছে। আর গত প্রায় 45 বছর ধরে দিল্লির সরকার বাংলার সরকার আলাদা হয়েছে, বিরোধিতা হয়েছে, কেন্দ্র সরকার জবাব দাও। তার পরিণাম কী হয়েছে? 40 লক্ষ লেবার আমাদের বাংলার বাইরে পাঠাতে হচ্ছে, IAS IPS বাইরে থেকে আনতে হচ্ছে। এর পরিবর্তন চাই, আর সেই পরিবর্তন নির্বাচন হবে লোকে মোদিকে ভরসা করে, যেন কেন্দ্রের মোদিরাজ বাংলার মোদিরাজ এক হয়ে মোদির ভাষায় ডবল ইঞ্জিনের সরকার হবে, বাংলার উন্নয়ন হবে। কিন্তু আপনি এক সময় সংঘের প্রচারকের কাজ করেছেন, আপনি তারপরে রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন। আপনি কখনো গান গিয়েছেন দিদিতে? খুব গান গাইতাম, কোরাস গান। এখন গান গাওয়ার সুযোগ নেই। আমরা কী গান ভালো লাগতো বা লাগে? দেশভক্ত গান। আমি গান শুনতাম, এখনও শুনি, গাড়িতে রবীন্দ্রসঙ্গীত দেখি, শুনি, পুরনো ফিল্মের গান, ওল্ড মেলোডি শুনি, বাংলার আধুনিক গান শুনি। দেখুন পুরনো লতা, উষা, আশা সবার গানই আমরা শুনেছি বাংলায়। কিশোর, রফি বা আছেন যারা সেই সময় পুরনো যারা গেয়েছেন গান, মুকেশ, বহু গান আছে, হিট গান এখনও শুনি, আমার পছন্দ সেটাই লাগে। তো আজকাল সময় কমে গেছে, সুযোগ কমে গেছে। রবীন্দ্রসঙ্গীত তো দেবব্রত বিশ্বাস থেকে আরম্ভ করে আমাদের সুচিত্রা, যেটা হয়তো অনেক সময় নিজে গুনগুন করে গিয়ে ওঠেন, কোনো প্রিয় গান আছে? ওই রকম বিশেষ কোনো গান নেই, গান শুনতে ভালো লাগে বিশেষ পরিস্থিতি। অনেক দূর গাড়িতে যখন যাই, গাড়িতে আমার গান বাজে, 2-3 ঘন্টার জার্নি থাকে, একটু রিল্যাক্স হয়। তো গান সব রকম শুনতে, এবং অন্যান্য ভাষার গানও আমি শুনি, হিন্দি শুনি, উড়িয়া শুনি, বা হ্যাঁ উড়িয়া বলি আমি, ভোজপুরি গান শুনি। ভোজপুরি ভালো আছে? ভোজপুরিদের সঙ্গে থেকে থেকে এই যে জুট মিল এলাকায় মানে করছে সঙ্গে প্রচার থেকে, বাড়ির মহিলারা তো হিন্দিও বলতে পারেন না, তো ওদের সঙ্গে কথা বলতে আমি ভোজপুরি শিখে গেছি। তো সুযোগ সুবিধা হলে দক্ষিণ ভারতে ভাষা কিছু অল্প অল্প বলতে পারি, বুঝতে পারি। যে আমি আন্দামানে থাকাকালীন মালায়ালি, তামিল, তেলুগু ভাষা, পরিবারে যাওয়া, লোকের সঙ্গে কথা বলা, ওই সোসাইটির সঙ্গে কাজ করতে গিয়ে কিছু কিছু ভাষা শেখা হয়েই যায়। শেখা উচিত, সব ভাষাই আমাদের কাছে সম্মানীয় ভাষা, প্রত্যেক মাতৃভাষা। প্রয়োজন হলে সে ভাষা শেখা উচিত। সুযোগ হয় না, যারা বাইরে জানা শিখতে পারে না। আমি সুযোগ পেলে সব কিছু না কিছু শেখার চেষ্টা করি। তো হয়েছে, এখন কি আছে, এত ব্যস্ততা বেড়ে যাচ্ছে, হয়ে ওঠেনি। যেমন সিনেমা কবে দেখেছি ভুলে গেছিলাম আমি। একসময় সেন্সার বোর্ডে ছিলাম, এখানে 6 বছর ছিলাম ওখানে। সিনেমা তখন আমাদের পাস করাতে দেখতাম। তারপরে যখন লকডাউন শুরু হলো, একদম ফার্স্ট
এপ্রিল মে কোথাও যাওয়ার নেই, কিছু নেই, কী করবো? তখন বাড়িতে বসে বসে আমার চলো সিডি নিয়ে এসো, কিছু আমাদের ইদানিং কিছু সিনেমা ভারতবর্ষে হয়েছে ওই মারাঠিদের নিয়ে নিয়ে ঐতিহাসিক সিনেমা শিবাজিকে নিয়ে। তো কয়েকটা সিনেমা দেখলাম বাড়িতে বসে বসে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বসে সিনেমা দেখতাম 2-3 ঘন্টা। এটার নতুন অভিজ্ঞতা হলো, কারণ বাড়িতে আমি কোনোদিন থাকি না, বাড়ির বাইরেই থাকি, যেন দেখার সুযোগ হয় না, বা 2-3 ঘন্টা এক জায়গায় বসে থাকার সুযোগ হয়নি। উড়ি সিনেমা এলো, আমরা সবাইকে নিয়ে হল বুক করে দেখতে গেলাম, সেটা উৎসাহ পাওয়া যায়। এই ধরনের করি আমি। আপনার সিনেমার চয়েসের মধ্যে দেশাত্মবোধটা রয়েছে বেশিরভাগই। আমি যেটা চিন্তা ভাবনা করি ওটাই দেখি। আগে দেখেছি রোমান্টিকতা, না আগে সব দেখেছি, রোমান্টিকতা কলেজ স্কুলে পড়তে 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 দেখেছি, অনুসন্ধান থেকে আরম্ভ করে সেসব তখন হিট সিনেমা হয়েছে দেখেছি, অমিতাভ বচ্চনের সিনেমা দেখেছি, রাজেশ খান্না, জিতেন্দ্র সিনেমা দেখেছি, বাংলাতে উত্তম কুমারের সিনেমা ভালো লাগতো, উত্তম সুচিত্রা জুটির অনেক সিনেমা দেখেছি, ভানু বন্দ্যোপাধ্যায়ের কমেডি ভালো লাগে। তো স্বাভাবিকভাবে সময়ের সঙ্গে সঙ্গে ব্যস্ততার সঙ্গে সঙ্গে আর হয়ে ওঠে না সময় পাওয়া, আর আলোচনা হয় এইসব নিয়ে বন্ধুবান্ধব, তারপর বন্ধুবান্ধবের টিমও পাল্টে যায়, কাজের প্রয়োজনে বাইরে গেলে আড্ডার পরিবেশ সবসময় হয় না। কবিতা পড়েছেন কবিতা? কবিতা তো সুকুমার রায়ের কবিতা পড়েছি। আচ্ছা, তা ভালো। ছোটোবেলায় স্কুলে পড়েছি, পরবর্তীকালে অনেকের বাড়িতে যেতাম, আমি সল্টে কোনোদিন থেকেছি, তো ওখানে সব বিশিষ্ট ব্যক্তিরাই থাকেন, তারা রিটায়ার্ড হয়ে গেলে অনেকে কবিতা লেখেন, আর আমি যখন যেতাম কারো বাড়িতে গেলে একটা কবিতার বই দিত, যেহেতু আমি এটা লিখেছি পড়বেন, তো নিয়ে আসতাম, হয়তো চোখ বুলিয়েছি। সে কবিতা তো বেশিরভাগই সময় কাটাবার জন্য কবিতা, কখনো কখনো দেখেছি ওই ধরনের কবিতা। টানে দিচ্ছে না, সুকুমার রায় যে আপনি রসটা পেয়েছেন সেটা আপনাকে অন্যভাবে সেটা হয়নি। আজকালকার কবিতা তো খুব মজাদার, না বললে অনেকে রেগে যাবে। বলুন না। যেমন আজকালকার ছবি আঁকা, আজকালকার কবিতা, যে পড়ে সে কিছুই বুঝতে পারে না, বা যে দেখে বুঝতে পারে না। আমি আর একটু এগিয়ে গিয়ে বলি যে যে দেখে, যে বেচে, তারা বুঝতে পারে না, এমনকি যে আঁকে সেও অনেক সময় বোঝে না। আপনি নিচে যে কোনো একটা লিখে দিতে পারেন, ওটাই ঠিক। যশপাল ভট্টির আমরা দেখতাম সেই কমেডিগুলো নিয়ে করতে খুব ভালো। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের একটা আলাদা এখতিয়ার আছে, সেই জগতের মানুষ যারা তারা বোঝেন, সবার সব জিনিস নয়, মাথা খারাপের দরকার নেই। এই সময় সুকুমার রায়ের কোন কবিতাটা এই রাজনৈতিক পরিস্থিতিতে খুব প্রযোজ্য বলে আপনার মনে হচ্ছে? আপনি শুরুতেই বলেছেন যে 21শে আইন শেষ হতে চলেছে। হ্যাঁ, দেখুন, এক তো সেই গাধার পিঠে চড়ে আছে, গাজর ঝুলিয়ে নিয়ে হাঁটছে, সেই ছবি দেখে ছোটোবেলায় রাজনীতিবিদদের দেখলে এগুলো মনে হয় যে গাজর ঝুলিয়ে দিয়ে রাজনীতি অনেক বছর হলো, বিশেষ করে সংখ্যালঘুদেরকে। এই ধরনের বেশ কয়েকটা কবিতা ছিল যেগুলো আমি অনেক সময় কথা গল্প আড্ডাতে এগুলো বলি পরিস্থিতি অনুযায়ী। এখন তো আর সে চর্চাই নেই, বুঝতে পারছি না। এমনকি আমরা বাড়িতেও ছোটোবেলায় যখন ছিলাম, মায়ের সঙ্গে বসে, আমার মা খুব বেশি পড়াশোনা করেননি কিন্তু ছোটোবেলায় পড়েছেন, তো এই ধরনের কবিতা উনি সুকুমার রায়ের বলতেন, তো তখন একটা রুচি ছিল, সময় ছিল, হাসি খুশি হতো। বম্বাগড়ের রাজা থেকে গন্ধবিচার সব কিছু পড়তাম, খুব মজা লাগতো স্কুলে পড়া। এখন কবিতা একটু মনে নেই আপনার? বিচার নাই, ভাবতে হবে। এখন তো রাজনীতি মাথায় ঢুকেছে না। আপনি যদি একটু বলেন আমি ধরিয়ে দিতে পারি, যদি আমি অনুমতি করেন, যে কোনো একটা। এখন এই পরিস্থিতির সঙ্গে তো ভেবে বলতে হবে। হ্যাঁ, বোম্বাগড়ের রাজাই বলুন, 21শে আইন বলুন, এবং গন্ধবিচার বলুন, এই গোটা ভারতবর্ষের রাজনীতি দেখলে সুকুমার রায়ের সবকটা কবিতাই কিন্তু প্রযোজ্য হয়ে যায়। আমি আগে বলে গেছিলেন এখানে রাজনীতি কেমন হবে। হ্যাঁ, সত্যি। গেছো দাদা থেকে আরম্ভ করে সব কিছু আমরা বলি। আমাকে অনেকে বলছে, দিদিদা আপনি তো গেছো দাদা হয়ে গেছেন, বুঝেই পাওয়া যায় না আপনাকে কোথায়। তো সবার সঙ্গে কিছু কিছু মেলে। আর যারা এই ধরনের আমাদের কবি, সাহিত্যিক, দার্শনিক হয়েছেন, মানুষের জীবন, মানুষের চিন্তাভাবনাকে নিয়েই লেখালেখি করেছেন, তার পিছনে একটা দর্শন ছিল। এইটা যখন, এমনকি পুরোনো সিনেমার যে গান আছে, গানের মধ্যেও একটা দর্শন ছিল, থিম ছিল। তো এখন এই দর্শনটা না থাকার জন্য কোনো জিনিস মনে লাগে না, দুদিন চলে তারপরে ঠান্ডা হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, গভীরতা কমে যাচ্ছে। গভীরতা কমে গেছে, আর গভীরতার জন্য কিছু তপস্যা করতে হবে। সাধনা নেই, এখন ঘোষণা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সর্বত্র শ্রী অরবিন্দ বলছেন যে ঘোষণা নয় সাধনা। আর যারা সাধনা করেছেন তারা এখনো জীবিত আছেন। মাননীয় দর্শক বন্ধুরা, দিলীপদার সঙ্গে অত্যন্ত ভালো একটা আলোচনা হলো, এবং সত্যি চ্যানেল হিন্দুস্তানের একটা প্রাপ্তি। দিলীপ ঘোষকে আমরা, রাজনৈতিক দিলীপ ঘোষকে তো রোজই দেখছি, আজকেও সেই বিষয়ে শুনলাম, এবং একটা অন্য দিলীপ ঘোষকেও দেখলাম, অন্য দিলীপ ঘোষের কথা শুনলাম, এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে দিলীপদা যে কথাটি বললেন এই পুরো বিষয়টার মধ্যে, যে সুকুমার রায়ের সবকটা কবিতাই এই সময়ের রাজনীতির সঙ্গে কোথায় যেন মিশ খেয়ে যাচ্ছে।
দিলীপদা নিজে খুব মজা করে কথা বলেন, ফলত সুকুমার রায়ের এই উইকটা, এই হিউমারটা দিলীপদার পছন্দ হবে, খুব স্বাভাবিক। আমরাও চাইব যে এই সময়টা বদলে যাক, দিলীপবাবুরা সত্যি এমন একটা পরিবর্তন আনতে পারবেন আশা করব, যে পরিবর্তনটা প্রকৃত প্রস্তাবে পরিবর্তনই হবে, সেটা নামকাবাস্তে আর প্রচার সর্বস্ব কোনো পরিবর্তন হবে না। দিলীপদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে দাদা, অবশ্যই। এবং দর্শক বন্ধুরা, আপনাদেরও অনেক ধন্যবাদ, নমস্কার। চ্যানেল হিন্দুস্তান দেখবেন, এই সাক্ষাৎকারটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত দেবেন। ধন্যবাদ।